শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ যে যেখান থেকেই আমার ক্লাস অবলোকন করছেন সকলকেই আমার অনলাইন ক্লাসে ধন্যবাদ। শুভ সকাল। আশা করি সকলেই সুস্থ আছো, সুন্দর আছো এবং ঘরে আছো। ঘরে থেকেই তোমরা তোমাদের পড়ালেখাকে চালিয়ে নিচ্ছ, এই আশাবাদ ব্যক্ত করেই আমরা শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যে আমাদের ক্লাস চলছে জৈব যৌগের সমানতা ও সমানতার শ্রেণী বিভাগ। আমরা সমানতার প্রায় শেষের দিকে অনেক দিন ধরে সমানতা পড়াচ্ছি। তার পেছনে কারণ সমানতা থেকে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক প্রশ্ন আছে। আমাদের ধীরে ধীরে চলাটাই কাজ। দেখো, আমরা আলোক সমানতা পড়তে গিয়ে পড়েছিলাম আলো, একবর্ণী আলো, তল সমাবর্তিত আলো। আমি আলোতে দেখেছিলাম কি যে আলো এক প্রকার শক্তি এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত। আমরা তারপরে পড়েছিলাম দেখো একবর্ণী আলো, যা একটা শক্তি, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ, অসংখ্য তলে লম্বভাবে ক্রিয়ারত। তারপরে পড়েছিলাম তল সমবর্তিত আলো, শক্তি, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ এবং একটি তলে লম্বভাবে ক্রিয়ারত। প্রিয় শিক্ষার্থী, আমি নুরুজ্জামান, ফারহান রাব্বি, স্বর্ণা, খালিদ এদেরকে উপস্থিত দেখছি। ধন্যবাদ তোমাদের উপস্থিত থাকার জন্য, আমার ক্লাসে সহযোগিতা করার জন্য। এখন তোমরা একটু বলো আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা বা আমার লেখাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। তাহলে দেখো, আমরা এখন করব কি আলোক সমানতা। আমরা আলোক সমানতার ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, আলোক সমানতা হবে কারা, আলোক সমানতা কাকে বলবো। দেখো, যাদের আমরা বলেছিলাম একই, এক মানে ছিল আণবিক সংকেত আর দুই ছিল গাঠনিক সংকেত। যাদের একই, দুই একই, তিন আলোতে ভিন্ন রূপ আচরণ করে, আলোতে ভিন্ন রূপ আচরণ করে, তাদের কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। এই কারণে তাদেরকে আমরা বলি আলোক সমানতা। আমি আরেকবার বলি, দেখো একই অর্থাৎ আণবিক সংকেত একই, দুই গাঠনিক সংকেত একই, আলোতে ভিন্ন রূপ আচরণ করে। যারা আলোতে ভিন্ন রূপ আচরণ করে তাদের চার ভিন্ন হয়, অর্থাৎ ভৌত ও রাসায়নিক ধর্মে ভিন্নতা দেখা যায়। তাদেরকে পরস্পরের আলোক সমাণু বলে। এরপরে দেখো, বলেছিলাম আমরা আলোক সমানতার কিছু শর্ত ছিল। আলোক সমানতার শর্ত ছিল আমাদের। দেখো, আলোক সমানতা আমরা শর্ত বলেছিলাম। আলোক সমানতার শর্ত ছিল আমাদের কি, প্রথমত দেখো কায়রাল কার্বন থাকতে হবে বলেছিলাম। কায়রাল কার্বন থাকতে হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে। আমি আবার বলি, আমাদের আলোক সমানতার যদি কেউ আলোক সমানতা দেখা যায়, আলোক সক্রিয় সমাণু হয়, তাহলে তার দুইটি সমাণু দেখা যায়, একটা ডি সমাণু আর একটা এল সমাণু। আমাদের অনেক স্যারও আজকে আমাদের ক্লাসে উপস্থিত আছেন। আমাদের সরাসরি ছাত্রকে অবশ্যই ধন্যবাদ আমাদের ক্লাসে সহযোগিতা করার জন্য। দেখো, আমি আবার একটু তোমাদেরকে বলি, যদি কেউ আলোক সমানতা প্রদর্শন করে, একটা আণবিক সংকেত তোমাদের দেওয়া আছে, এই সংকেতটা যদি তোমার আলোক সমানতা প্রদর্শন করে, তাহলে আমাদের সাধারণত বুঝতে হবে যে এখানে দুইটা সমাণু হবে, একটা ডি সমাণু হয়, একটা এল সমাণু হয়। আমরা জানি না কিন্তু এখনও যে ডি সমাণুটা কি, এল সমাণুটা কি। যদিও গতদিন একটু বলেছিলাম, ডি অর্থাৎ তোমার ডাইন ঘূর্ণি আর এল অর্থাৎ তোমার বাম ঘূর্ণি, ডেক্সট্রো রোটেটরি, লেবো রোটেটরি। ডি অর্থাৎ প্লাস আর এল অর্থাৎ মাইনাস। তাহলে দেখো, আমি কি বললাম যে আলোক সক্রিয় সমাণু হলে তার দুইটা সমাণু সম্ভব। এইটা দেখো, এখানে আমরা দিয়েছি ডিতে ডেক্সট্রো রোটেটরি সমাণু, ডাইন ঘূর্ণি বা দক্ষিণাবর্ত, অপারটি লিবো,
সমানু বাম ঘূর্ণি বা বামাবর্ত। আমি অনেকটাই কিন্তু পিছনের ক্লাস বলে যাচ্ছি, কারণ আসলে তোমরা যতটুকু খেয়াল করো তাতে দায়িত্বটা তো আমাদেরই বেশি মনে হয়। দেখো, ডাইন ঘূর্ণি বা তল সমাবর্তিত আলোর তলকে ডানে ঘোরায়, ডাইন ঘূর্ণি বা তল সমাবর্তিত আলোর তলকে ডানে ঘোরায় বা দক্ষিণাবর্ত, তাকে ডেক্সট্রো রোটেটরি বা ডি সমানু বলি। আর তল সমাবর্তিত আলোর তলকে বামে ঘোরায়, তল সমাবর্তিত আলোর আমরা বামে ঘোরাই সানজিদা। দেখো, ডান এখানে তল সমাবর্তিত আলোর তলকে বামে ঘোরায়, বাম ঘূর্ণি বামাবর্ত, তাকে আমরা লেভো রোটেটরি বা এল বা মাইনাস সমানু বলি। আশা করি নুরুজ্জামান, আমার মনে হয় তোমরা আমার ডি এবং এলকে অবশ্যই বুঝেছ। আমাদের ক্লাসে আমাদের স্যার আছেন, তোমরা স্যারকে চেনো কিনা আমি জানি না। আমাদের স্যার ছিলেন যশোর বোর্ডের চেয়ারম্যান, আমাদের কলেজের প্রতিষ্ঠাতা, আমাদের কলেজের পাশেই বাড়ি। স্যারের কাছ থেকে আমরা অনেক প্রেরণা পাই, স্যার সাহায্য করেন বলেই আমরা আজকে এত সাহস পাচ্ছি এভাবে ক্লাস নিতে। স্যারকে অবশ্যই ধন্যবাদ। দেখো, তল সমবর্তিত আলোর তলকে বামে ঘোরালে আমরা বলছি কিন্তু সেটা লেভো বা আমাদের বাম ঘূর্ণি বা লেভো রোটেটরি এরকম। আর ডাইন ঘূর্ণি বা ডেক্সট্রো রোটেটরি, অর্থাৎ ডি আর এল, আমাদের সংক্ষেপে মনে রাখার জন্য ডি এবং এল। আমি তোমাদের আরও একটা কথা বলি, দেখো, যেটা বইতে লেখা নেই বা আমাদের জাস্ট মনে রাখার জন্য, ডিতে ধরে নিই আমরা ডাইন ঘূর্ণি, আর এলতে তাহলে আমাদের লেফট হিসাবে বাম ঘূর্ণি। ডিতে ডাইন আর এলতে মনে করো লেফট, এরকম একটা মানে করে আমরা মনে রাখার চেষ্টা করি। যাক, দেখো, এখন আমরা আলোক সমানতার সেই সত্য বলেছিলাম। আমাদের আলোক সমানতার সত্য আমরা প্রথম যেটা তোমাদের বলেছি, আমাদের একটা কাইরাল কার্বন থাকতে হবে বা অ্যাসিমেট্রিক কার্বন থাকতে হবে বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। যেটা কাইরাল কার্বন সেটাই অ্যাসিমেট্রিক কার্বন, সেটাই অপ্রতিসম কার্বন। আসলে এইটা আমাদের কি, আমরা দেখো, আমরা দেখেছি একটা কার্বন যার যোজনী 4, অর্থাৎ আমরা যদি বলি একটা কার্বনের 4টা হাত, তা 4টা হাতে 4টা ভিন্ন মূলক যুক্ত থাকতে হবে। 4টা হাতে যদি 4টা ভিন্ন মূলক যুক্ত থাকে, মনে করো এখানে আমার এখানে আছে এই যে 4টা আঙুল, এখানে যদি কার্বন হয়, এখানে একটা ইয়ে থাকলো বি ডি ই, এটা কিন্তু আমরা সি ধরে নিচ্ছি। কেন্দ্রটা যদি সি ধরি, কার্বন সি, কার্বনের যোজনী 4, তাহলে 4টা হাত বা 4টা যোজনীতে 4টা ভিন্নমূলক যুক্ত থাকলে সেই কার্বনকে আমরা সেন্ট্রাল কার্বন, কেন্দ্রীয় কার্বন, কাইরাল কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন, অপ্রতিসম কার্বন, এতগুলো নাম আমরা দিতে পারি। অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের 4টা যোজনী 4টা ভিন্নমূলক দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা কাইরাল কার্বন বলি। প্রিয় শিক্ষার্থী, আমি মনে হয় তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের এখানে দেখো, কেউ যদি একটু বলো যে তোমরা কাইরাল কার্বন বুঝতে সমস্যা আছে কিনা, নুরুজ্জামান, খালিদ, তোমার স্বর্ণা, তোমরা দেখো, যদি বুঝতে সমস্যা হয় বলো যে কাইরাল কার্বন বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি, দেখো, আমাদের যে কার্বনের 4টা যোজনী 4টা ভিন্ন মূলক, অর্থাৎ এ বি ডি ই, সি দিলাম না কারণ মাঝখানে যেহেতু সি আছে এই জন্য ওটাকে অ্যাভয়েড করলাম। তাহলে দেখো, আমি এরপরে আরও একটু দেখাবো তোমাদের কাইরাল কার্বন কেমন। দেখো, তারপরে বলছে আলোক সক্রিয় যৌগ এর দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ আমরা গতদিনও বলেছিলাম দর্পণ প্রতিবিম্বটা কেমন। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, মনে করো আয়নাতে যদি আমি নাকটা লাগাই, ওই পাশ থেকে মনে হবে আরেকজন মনে হয় নাকটা আয়নাতে লাগিয়েছে, অর্থাৎ আমার এই নাকটাকেই ওইদিকে পুনরাবৃত্তি দেখা যাবে, মুখোমুখি অবস্থান করবে। আমি যদি এই হাতটাকে আয়নাতে দেখাই, আমি কিন্তু এই হাতটাকে দেখব। বাম হাতটাকে আয়নাতে দেখলে আমি কিন্তু ডাইন হাতটাকে দেখবো, ডাইন হাতটাকে আয়নাতে দেখলে আমি দেখবো বাম হাতটাকে। ঠিক এইটাকে আমরা দর্পণ প্রতিবিম্ব বলছি, বা এটা আলোক সক্রিয় বলছে, যে আয়নাতে একটা দেখালে তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আয়নার সামনে দাঁড়াই, দেখো, আমার মাথাটা উপরের দিকেই থাকবে, পাটা নিচের দিকে থাকবে। শুধুমাত্র কি হবে, বাম দিকটা মনে হবে ডাইন দিক, ডাইন দিকটা বাম দিক, এরকম। অর্থাৎ হাত থেকে যে পরিবর্তন এরকমই যদি হয়, এটা যা দেখলে এটা দেখবো। এটা হলো আমার দর্পণ প্রতিবিম্ব। আর একটা জিনিস দেখো, উপরি স্থাপনীয়, অর্থাৎ একটাকে মাঝখান থেকে যদি ভাঙি,
আমরা ক্লাস 7 এবং 9-এ ছিল, তোমাদের এখন পরবর্তীতে ছিল কিনা আমি এটা জানিও না, আমাদের 4 উপপাদ্য ছিল, 7 উপপাদ্য ছিল। একটা ত্রিভুজ আমরা যখন সর্বসম করি, ত্রিভুজ সর্বসম করার সময় দেখো আমরা বলতাম যে এ বিন্দু বি বিন্দুর উপর, এ বিন্দু ডি বিন্দুর উপর, বি বিন্দু ই বিন্দুর উপর, সি বিন্দু এফ বিন্দুর উপর যদি মিলে যায় এটা সর্বসম, এরকম একটা করেছি আমরা। সেটা ছিল 4। পরবর্তীতে দেখো আরেকটা ছিল যে উল্টো দিকে, যে এ বিন্দু ডি বিন্দু যে পাশে আছে তার বিপরীত পাশে পড়বে, আর ই বিন্দু আর এফ বিন্দু মিলে যাবে। দেখো তোমাদের মনে পড়তে পারে যদি এইটা সে ঠিক এরকম একটা, দেখো আমরা যদি আলোতে এরকম দেখি যে নাকটা ঠিক ওইটার সাথে মিশে যাচ্ছে এরকম। আর আমি উপরিস্থাপনও বলতে চাচ্ছি, দেখো অর্থাৎ মাঝখান থেকে ভাঙলে একটা অংশ আর একটা অংশের উপরে যদি মিলে যায় সেটা সমাপতিত হওয়া, সেটা উপরিস্থাপনীয় হওয়া। আমার এইটা এই অংশটা মনে করো এইটা আছে, এটা ভেঙে দিলে এটা মিলে গেল, এরকম যদি মিলে যায় সেটাকে বলি আমরা সমাপতিত হওয়া। এটা মনে করো এরকম আছে, দেখতে পাচ্ছ মনে হয়, এরকম থাকলে কিন্তু মিললো না, এটা আছে এটা কিন্তু মিলবে না, তাহলে এটা যদি না মেলে এটা কিন্তু অপরিস্থাপনীয় বা অসমাপতিত। কিন্তু যখন আমি এইভাবে যাচ্ছি, দেখো এইভাবে তাহলে এই অংশটা কিন্তু বাংলা এইভাবে মিলে যাচ্ছে, যেটা মিলে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমার সমাপতিত উপরিস্থাপনীয়। আমার মনে হয় বুঝতে পেরেছ। আমি আরো পরবর্তীতে যাচ্ছি, দেখো পরবর্তীতে দেখো আমার আছে তল সমাবর্তিত আলোর তলকে ডানে ও বামে ঘোরাতে পারে। হ্যাঁ, একটা যদি এই দিকে ঘোরাতে পারে আর একটা এই দিকে ঘোরাতে পারে, অর্থাৎ ডান দিকে ঘড়ির কাঁটার দিকে এরকম ঘুরতে পারে, আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। তাহলে একটা যদি এই দিকে ঘোরে আর একটা ওই দিকে ঘুরবে এইটা। তাহলে দেখো আমরা সত্য পাচ্ছি কি, কাইরাল কার্বন থাকতে হবে, আলোক সক্রিয় হতে হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে, পরস্পরের উপরে উপরিস্থাপনীয় হতে হবে। উপরিস্থাপনীয় কিন্তু না, আমি উপরিস্থাপনীয় বোঝালাম, কিন্তু হতে হবে কিন্তু অপরিস্থাপনীয়। আর তল সমবর্তিত আলোর তলকে ডানে ও বামে ঘোরাতে হবে। যদি এগুলো মেনে চলে তাহলে তারা কিন্তু অবশ্যই আলোক সমাণু হবে। দেখ, প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র থাকলে হবে না। এখন এই কথাটা যে প্রতিসাম্য তল আর প্রতিসাম্য কেন্দ্র থাকলে হবে না কেন, আসলে সেটা কি? ওই যে বললাম এখান থেকে মনে করো ভেঙে দিলাম, তাহলে এখান থেকে যদি ভেঙে দিই তাহলে এইটা একটা তল। আমি আরো একটা জিনিস দেখাই, দেখো এইটা এখানে আমি একটা কলম রেখেছি এই উপরেরটা, আর একটা হচ্ছে নিচে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখো এরকম আছে, এইরকম এই যে তলটা, এই যে খাতাটা আমার প্রতিসাম্য তল, আমার খাতাটা কিন্তু প্রতিসাম্য তল, উপরে একটা কলম নিচে একটা কলম, এরকম জিনিস। এরকম থাকলে তাকে আমরা প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র বলছি। এরকম যদি থাকে, অর্থাৎ এই উপরের যে অংশ নিচের অংশ কিন্তু একই অংশ, যদি আমি ভেঙে দিই তাহলে মিলে যাবে। মিলে যাওয়া মানে সেটা কিন্তু সমাপতিত হওয়া, অর্থাৎ এই সমাপতিত হবে না। সমাপতিত যদি না হয় তাহলে প্রতিসাম্য কেন্দ্র তল নেই, আর যদি সমাপতিত হয় তাহলে বুঝতে হবে আমার প্রতিসাম্য তল আছে। এখন দেখো আমরা তাহলে প্রতিসাম্য তলটা আমাদের একটু দেখতে হয়। প্রতিসাম্য তল কি? প্রতিসাম্য তল হলো সেই তল, প্রতিসাম্য তল হলো সেই তল যেখানে একটি যৌগকে সমান দুই ভাগে ভাগ করা যায়। আমার কথা মনে হয় বুঝেছো, যে আমি যখন খাতাটার কথা বললাম উপরে একটা অংশ নিচে একটা অংশ, তাহলে এইখান থেকে যদি ভাগ করি তাহলে সমান দুটো অংশ হচ্ছে কিন্তু, এবং দুটো অংশ উপরের যে অংশটা আছে নিচেও, মনে করো উপরে যদি একটা ইয়ে থাকে নিচেও কিন্তু একটা ইয়ে আছে, এই জন্য আর তলটা আছে, তাহলে দুটো একই জিনিস। এই তলটাকে আমরা প্রতিসাম্য তল বলছি। তাহলে এখানে কি বললাম, প্রতিসাম্য তল হলো সেই তল যেখানে একটি যৌগকে সমান দুই ভাগ করে দিলে একটি ভাগ উপরে এবং অপর ভাগ নিচে থাকে, একটি ভাগ উপরে এবং অপর ভাগ আমাদের নিচে থাকে। উপরের অংশেও যা থাকবে নিচের অংশেও কিন্তু তাই থাকবে। এই তলকে প্রতিসাম্য কেন্দ্রও বলা যেতে পারে। আমি নুরুজ্জামান একটু প্রশ্ন করছি যে তিশা, নুরুজ্জামান একটু বলো তো যে তোমাদেরকে আমি প্রতিসাম্য তল বোঝাতে পেরেছি, তোমরা প্রতিসাম্য তল বুঝেছো কিনা? ঝটপট করে উত্তরটা একটু জানাও। স্বর্ণা, প্রতিসাম্য তল সে হলো সেই তল যার উপরে একটা একই জিনিস যা থাকবে নিচেও একই জিনিস থাকবে, অর্থাৎ একটা যৌগকে দুইটা ভাগে ভাগ করতে পারবো। আমি অ্যান্সারটা পাইনি, দ্রুত বলো।
একটা যৌগকে দুইটা ভাগে ভাগ করতে পারবো, সমান দুই ভাগ, উপরে যে জিনিসটা থাকবে নিচেও সেই জিনিসটা থাকবে, মাঝখানে যেমন খাতা দিয়ে দেখালাম। দেখো, হ্যাঁ আমি বুঝলাম। পরবর্তীতে দেখো আমার এখানে কারা আলোক সক্রিয় সমাণু হবে। দেখো যে সকল যৌগ এক সমতুল্য আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে। হ্যাঁ নুরুজ্জামান ধন্যবাদ। দেখো আমাদের যে সকল যৌগ এক সমতুল্য আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে তারা আলোক সমানতা দেখায়। যে সকল যৌগ এক সমতুল্য আলোর তলে ভিন্ন আলোতে ভিন্ন রূপ আচরণ করে তারাই আলোক সমানতা দেখায়। তাহলে দেখো এবার আমরা দেখি কারা আলোক সমানতা দেখায়। এখানে দেখো আমার দেওয়া আছে কাইরাল কার্বনের সেই সংজ্ঞা। কোনো জৈব যৌগে কোনো কার্বন পরমাণুর সাথে 4টি পরস্পর ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত থাকলে ওই কার্বনকে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন বলে। এই কার্বন পরমাণুটিকে বর্তমানে স্টেরিওজেনিক কেন্দ্র বলা যায়। এই নামটা তোমাদের কাছে নতুন, এটার আর একটা নাম স্টেরিওজেনিক কেন্দ্র বলে। কারণ আমি যেখানে যে বইতে নতুন একটা শব্দ পাই সেটা তোমাদের জানানোর চেষ্টা করি এই জন্য, কারণ আমাদের অবজেক্টিভ আসে যদি কোথাও কোনো শব্দটা তোমাদের সমস্যা হয়। এই জন্য দেখো অপ্রতিসম বা কাইরাল কার্বন যৌগকে যুক্ত যৌগকে কাইরাল যৌগ বলে। অর্থাৎ যেখানে কাইরাল কার্বন যুক্ত আছে সেটাকে আমরা কাইরাল যৌগ বলি। কাইরাল যে কার্বন তাকে দেখো স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কাইরালকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করে অপ্রতিসম কার্বন বিশিষ্ট জৈব যৌগ আলোক সক্রিয় হয়। দেখো এখানে এইটা আমি দেখাতে চাচ্ছিলাম। দেখো এখানে সি আছে, সি কে আমি বলছি কাইরাল কার্বন, এক্স ওয়াই জেড ডব্লিউ 4টা ভিন্ন মূলক যুক্ত আছে। এই সি কে আমরা সেন্ট্রাল বলছি, কাইরাল সেন্ট্রাল। দেখো এখানে আমার এই কার্বনটা, এখানে একটা হাইড্রোজেন, একটা ফ্লোরিন, একটা বোরোমিন, একটা ওএইচ যুক্ত আছে। তাহলে এই কার্বনটাকে কিন্তু আমরা কাইরাল কার্বন বলতে পারি। আমরা প্রতিসাম্য তল কাইরাল কার্বন আমার মনে হয় না আর কারোর সমস্যা থাকতে পারে। এখানে দেখো এর ভিতরেরটা আমরা কার্বন দেখিয়েছি, একটা সবুজ লাল, এটা কি কালার বলবা তোমরা? দেখো এখানে 4টা ভিন্ন কালার দিয়ে আমরা 4টাকে বোঝাইছি, আর মাঝখানেরটাকে আমরা কার্বন দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের মনে হয় কাইরাল কার্বন বুঝতে আর সমস্যা হবে না। পরবর্তীতে দেখো আমাদের আছে অপ্রতিসম কার্বন ও দর্পণ প্রতিবিম্ব। ত্রিমাত্রিক বহুস্থলকীয় কার্বন পরমাণু মতবাদ। কার্বন মতবাদ অনুসারে দেখো কার্বনের সুষম চতুস্তলীয় কাঠামে 4 শীর্ষে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে এদের 2টি স্থানিক বিন্যাস বা কনফিগারেশন সম্ভব। তাহলে কি হলো দেখো, কাইরাল এই যে হাতটার কথা চিন্তা করো, এখানে কিন্তু একটা আঙুল এই পাশে দেখা যাচ্ছে আর এইটার কিন্তু একটা আঙুল এই পাশে দেখা যাচ্ছে। তাহলে এইটার কি 2টা বিন্যাস সম্ভব? সেটা দেখো যে সুষম চতুস্তলীয় কাঠামো 4টি শীর্ষে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে এদের 2টি স্থানিক বিন্যাস বা কনফিগারেশন বা গঠন সম্ভব। এই 2টিকে দর্পণ প্রতিবিম্ব বলা হয়। অর্থাৎ এটাকে যখন আমি দেখছি তখন এইটাকে দেখছি, এইটা হলো দর্পণ। কিন্তু এরা একজন আর একজনের উপরে উপরিস্থাপনীয় নয়, সমাপতিত হবে না। এরূপ অবস্থায় এরা আলোক সমাণু প্রদর্শন করে। এদেরকে ডি এবং অপরটিকে এল প্রকৃতির হয়। একটা ডান দিকে ঘোরে আর একটা আমাদের বাম দিকে ঘোরে। এইটা দেখো আমরা এখানে এই যে চিত্রটা দেখিয়েছি, দেখো এটা আমরা আলোক সমাণু। আমাদের এখানে এইটা সি আছে, এ বি, এখানে এ ডি দেওয়া আছে। দেখো এইটা এখানে দেখো এইটা কোথায় আছে, এই ডিটা ছিল কিন্তু এই পাশে, এখন এই ডিটা আছে কিন্তু আমার ডাইন পাশে। দেখো হ্যাঁ লিখন, তোমাকে অনেকদিন পরে আমি দেখছি, তোমাদের কি অবস্থা জানিও না, তোমরাও কোনো যোগাযোগ করো না। যাক দেখো, তাহলে আমরা এখানে এটা সেন্ট্রাল কার্বন বলছি। দেখো এখানে এই সি আর ডিটা এই পাশে আছে আর এইটার আছে এই পাশে। তাহলে দেখো আমার মাঝখানেটা কিন্তু আয়না। মাঝখানে যদি আমার আয়না থাকে তাহলে আয়নাতে দেখো আমার কেমন দেখাচ্ছে। আমি আরো একটু দেখাই তোমাদের। দেখো এখানে এইটা, দেখো এখানে এই ডিটা ছিল এই পাশে, এই ডিটা আছে এইটা, আমরা মাঝখানে এটা আয়নার ভিতরে দেখাচ্ছে। এটা এই যৌগটাকে আয়নার ভিতরে দেখালে যেমন হয়, দেখো এখানে এই দিকে ঘুরছে, এটা ঘড়ির কাঁটার দিকে, আর এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম দেখানো হচ্ছে। দেখো এইটা ডিটা এই পাশে আছে আর এর ডিটা এই পাশে আছে। আমার মনে হয় না তোমাদের সমস্যা আছে এইগুলো। দেখো
আমরা এখানে আর একটা চিত্র দেখছি, যে চিত্রটা আমরা এটা মনে দেখো এই কাইরাল কার্বন এবং দর্পণ প্রতিবিম্ব বোঝানোর জন্য মনে হয় এই চিত্রটাই আমার এখানে শেষ আছে। এখানে দেখো এটা আমার এখানে আমরা এটা কাইরাল কার্বন বলতে চাচ্ছি। এই কার্বন দেখো উপরে এ আছে, নিচে ডি আছে, এটারও ডি আছে। এর সিটা আছে আমার ডাইন পাশে, এই সিটা আছে বাম পাশে। এটা আছে ডাইন পাশে, এটা আছে বাম পাশে। এরকম যদি দুইটা হয় এদেরকে আমরা বলি আলোক সক্রিয় সমাণু। আয়নাতে যদি এরকম দেখা যায় তাদেরকে বলি আমরা আলোক সক্রিয় সমাণু। তাহলে আলোক সক্রিয় সমাণু হতে গেলে আমার তিনটা যে শর্তগুলো লাগে আমরা বুঝেছি। কাইরাল কার্বন আমরা কাকে বলে বললাম, প্রতিসাম্য তল বুঝেছি। এখন দেখো, এখন আমরা একটা জিনিস দেখো, এই যে CABDE এক প্রকার কাইরাল কার্বন উপরিস্থাপন দর্পণ প্রতিবিম্ব ধর্ম দেখানো হয়েছে। অর্থাৎ এই যৌগটা আমার কাইরাল কার্বন হতে পারে, এখানে চারটা ভিন্ন মূলক হতে পারে, এটা আলোক সক্রিয় সমাণু হতে পারে। সেটা পরিষ্কার বোঝানোর জন্য আমরা বক্তব্যটি পরিষ্কার করতে আমাদের বাম ও ডান হাতের কথা ভাবা যায়, যা আমি আগেই দেখিয়েছি। বাম হাত ডান হাতের প্রতিবিম্ব, কিন্তু বাম হাত ডান হাতের উপর অথবা ডান হাত বাম হাতের উপর উপরিস্থাপনীয় নয়। এক্ষেত্রে হাত দ্বয় পরস্পরের উপরিস্থাপনীয় কনফিগারেশন। দেখো এইটা দেখলে, চিত্রটা দেখলে আমরা বোঝা যাচ্ছে যে এই আঙুলটা দেখো এখানে আছে ডান দিকে, এটা আছে বাম দিকে, এরকম। সেই চিত্রটার সাথে আমরা দেখিয়েছি এইটা। আমি অনেকগুলো ছবি কিন্তু তোমাদের দেখালাম যে দর্পণ প্রতিবিম্ব কেমন আর কাইরাল কার্বন কেমন। আশা করি আমার বোঝানো মনে হয় তোমাদের সমস্যা করেনি। আমি আরও দেখিয়েছি, দেখো এখানে কার্বন, এটা কার্বন, COOH উপরে আছে, NH2 নিচে আছে আমার। এটার দেখো বাম পাশে হাইড্রোজেন আছে, ডান পাশে আর অ্যালকাইল মূলক। এখানে ডান পাশে বাম পাশে আমার অ্যালকাইল মূলক, ডান পাশে হার্টস আছে। সেটা হাতটাকেও দেখো আমরা দেখিয়েছি, যে এই যে এইটার আঙুলটা এইদিকে, তুমি যখন দেখছো দেখো এই আঙুলটা এইদিকে, বুড়ো আঙুল দুটো আমার দুই দিকে চলে যাচ্ছে। তাহলে এটা থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি। এখন দেখো আমরা সেই হাতটাকে, এই হাতটাকে দেখো আয়নাতে দেখছি, দেখলে কিন্তু আমরা এই হাতটা দেখতে পাচ্ছি। অর্থাৎ দেখো এই হাতটা ওই আয়নার সাথে মিলে গেছে, আর এই হাতটাকে কিন্তু আমি দেখাচ্ছি এইভাবে। এই হাতটাকে যখন দেখালাম আয়নার ভিতরে, দেখো আমার এই হাতটার সাথে মিলে গেছে। লেফট হ্যান্ডের সাথে কিন্তু আমার রাইট হ্যান্ড আয়নার ভিতরে যেটা দেখাচ্ছে সেটাকে মিলে দেয়। আশা করি এটা বোঝা গেছে। দেখো আমরা আর একদিনে আমার সমানতা শেষ হবে, কারণ সামনের দিন আমরা যে কাজটি করব, তোমাকে আণবিক সংকেত দেওয়া থাকবে। এই আণবিক সংকেত থেকে তুমি কিভাবে কয়টা সমাণু হবে এইটি নির্ণয় করবে, এবং সেইটা আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের অবজেক্টিভে থাকে আণবিক সংকেত। আণবিক সংকেত দিয়ে বলা হয় এর কয়টি সমাণু সম্ভব, বা অবজেক্টিভ এর 3টি 4টি 5টি এরকম সমাণু সম্ভব, এরকম দেওয়া থাকে। আমি আশা করি আগামী রবিবারের ক্লাসে তোমরা সকলেই উপস্থিত থাকবে। আসলে দেখো আমি যা বুঝাই, তা আমার এই আধা ঘন্টা, যদি আমাদের সময় 20 মিনিট, আমি আধা ঘন্টায় প্রায় করে নিই। আধা ঘন্টা টাইমে আমাদের ক্লাস হয় না, সমস্যা হয়ে যায়। এই জন্য আমার এখানে আগাতে হয়। তারপরেও কোনো সমস্যা নেই, যেহেতু তোমাদের আমি রাত 9টার ক্লাসে নিয়ে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকি। তারপরে যদি তোমাদের এখানে সমস্যা হয়, আমি জৈব যৌগ ওখানে আলোচনা করব, এটা অসুবিধা নেই। দেখো আমরা এখানে ডান ঘূর্ণি আর বাম ঘূর্ণিটা দেখাবো। যে আলোক সমাণু দর্পণ তল সমগ্র আলোক তলকে ডানে ঘোরায় তাকে ডান ঘূর্ণি বলে, ডেক্সট্রো রোটেটরি সমাণু বলে। একে ডি দ্বারা প্রকাশ করি, প্লাস দ্বারা চিহ্নিত করা হয়। আমি অনেকবার বলেছি, যার জন্য একটু দ্রুত যাচ্ছে এখান থেকে। দেখো আবার যে সকল যৌগের দ্রবণ তল বা সমবর্তিত আলোক তলকে বামে ঘোরায়, বাম ঘূর্ণি লেবো রোটেটরি সমাণু বলে, এবং এদেরকে এল বা নেগেটিভ দ্বারা প্রকাশ করা হয়। এটা আলোক সক্রিয় সমাণু। এর অণুতে কাইরাল কার্বন বিদ্যমান। এর জন্য দুটি কনফিগারেশন পাওয়া, ওই যে একটা ডি আর একটা এল। একটিকে ওএইচ মূলক ডানে, অপরটিকে ওএইচ মূলক বামে অবস্থান করে। আমরা দেখেছি একটি গঠন অপর গঠনের উপর সমাপতিত হবে না, কিন্তু গঠন দ্বয় পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। সুতরাং কনফিগারেশন বলতে কোনো অনুস্থ পরমাণু সাপেক্ষে এমন একটা স্থানিক বিন্যাস বোঝায় যা একটি নির্দিষ্ট স্টেরিও সমাণুকে নির্দেশ করে। কনফিগারেশন অর্থাৎ গঠনটা কিভাবে হয়, আমি কিন্তু সেইটা কথাই বলার চেষ্টা। দেখো
কনফিগারেশন বলতে কোনো অনুস্থ পরমাণু সময়ের এমন একটা স্থানিক বিন্যাস বোঝায় যা একটি নির্দিষ্ট এসটির সমানকে নির্দেশ করে। অর্থাৎ তোমাদের যে কয়টা কথা বুঝতে সমস্যা হবে ঠিক সেই কয়টা কথাই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখো আমরা একটা যৌগ দেখিয়েছি, উপরে COOH, CH3, এটাকে আমরা সাধারণত ডি ল্যাকটিক অ্যাসিড বলি, আর এটাকে বলি এল ল্যাকটিক অ্যাসিড। যে যৌগটার ওইসটা বাম দিকে আছে তাকে আমরা এল ল্যাকটিক অ্যাসিড বলছি, যার ডাইন দিকে আছে তাকে ডি ল্যাকটিক অ্যাসিড বলছি। এখন কেন? আসলে এইটা আমাদের ডাইন ঘূর্ণি আর এটা আমাদের বাম ঘূর্ণি। এখানে কিন্তু তোমাদের প্রশ্ন আসার কথা। আমি আরও একটা কথা বলি, তোমরা কিন্তু যদি আমি বলি CH3, CHOH, COOH, এই যৌগটাই কিন্তু এখানে আছে, CH3, CHOH, COOH। একে তোমরা গাঠনিক লেখো, কনফিগারেশনটা দেখাও। তোমরা কিন্তু যে কাজটা করতে পারো, কথাগুলি ভালোভাবে শুনে নিও, যে এই CH3-কে কেউ উপরে বসাতে পারো, CH3-কে কেউ কিন্তু উপরে বসাতে পারো। এখন আসলে সেটা কি সঠিক হবে? সেটা কিন্তু কখনোই সঠিক হবে না। তাহলে আমি উপরে কাকে বসাবো? মনে করো এখানে আমার দেওয়া আছে কি যে CH3 আর এখানে CH ব্র্যাকেটে OH আর COOH, এই যৌগটা আমার লেখা আছে। যখন এই যৌগটাকে আমার লেখা আছে, তুমি মাঝখানে তো কাইরাল কার্বনটাকে দিলে, এক পাশে OH দিলে, এক পাশে H দিলে, উপরে কেন CH3 দেবা না, নিচে কেন COH3 দেবা না? বা উপরে কেন COOH দিচ্ছ আর নিচে কেন CH3 দেবে? দেখো এখানে একটা কথা আছে, আমাদের যেখানে অর্থাৎ যে কার্বনটা বেশি জারিত হচ্ছে, যেখানে সর্বাধিক অক্সিজেন যুক্ত হচ্ছে, সেটাকে আমরা উপরে লিখব। কথাটা মনে থাকে যেন, যে কার্বনের সর্বাধিক অক্সিজেন যুক্ত থাকবে, অর্থাৎ যে কার্বনটা সর্বাধিক জারিত হবে, সে জারিতমূলকটাকে আমরা কিন্তু উপরে দেব আর পরপর সাজাতে থাকবো। তাহলে দেখো এখানে আমি COOH লিখেছি, তারপরে ও, তারপরে এটা, এখানে দুটো অক্সিজেন আছে, মাঝখানে কিন্তু একটা অক্সিজেন আছে, এখানে নেই। এখানে দুটো অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে নেই। আমি মনে হয় বোঝাতে পারলাম যে আমি কাকে উপরে দেব, কাকে নিচে দেব। যেটা বেশি জারিত হচ্ছে তাকে উপরে দেব, যেটা কম জারিত হচ্ছে তাকে নিচে দেব। তাহলে সেই স্ত্রী এটা। এখন দেখো আর একটা কথা, আমরা এইটা ডান দিকে ঘুরে এটা কিভাবে বুঝবো, এটা বাম দিকে করে এটা কিভাবে বুঝবো? আমার হাতে আছে সময় কিন্তু আর 2 মিনিট। দেখো এটা আমরা ভরটা হিসাব করবো। এখানে আণবিক ভরটা হিসাব করলে মনে হয় কার্বন 12 আর 16 দুগুণে 32, 12 আর 32 44 আর 1 45, এটা আসে 45। আর এখানে আসে 16 আর 1 17, তাহলে 45-এ পারে 17। দেখো আর এখানে আসে কার্বন 12 আর 3 15, তারপরে 1। তাহলে দেখো প্রথমে আসে কত? 45, 17 আর 15। তাহলে 45, 17, 15 এই দিকে আসছে, কিন্তু পরপর দেখো কমে আসছে। তবে এইভাবে না, এইভাবে 45, 15 আর এই 45, 17, 15, 1, এইটা ঠিক দেখো এই দিকে ঘুরে আসছে, এই জন্য এটাকে কিন্তু আমরা ডাইন ঘূর্ণি বলছি। অপর দিকে দেখো এটা 45, এটা 17 আর এটা 15, তাহলে এটা এই দিকে আসছে, তাহলে এটাকে কিন্তু আমরা এই জন্য বলছি বাম ঘূর্ণি। আশা করি বোঝা গেল। আমার সময় প্রায় শেষ, ওদিকে স্যারেরা বসে আছেন ক্লাস নেওয়ার জন্য। দেখো এনানসিওমার বা এনটি মার বা পট, আমার মনে হয় এটা আমি তোমাদের আজকে এখন দেখাতে পারবো না, আমি অন্যটায় যাচ্ছি। আগামী দিন আমরা এইটা পড়বো এবং শেষ করব। আমি একটা চিত্র দেখাবো তোমাদের, সেই চিত্র এখানে দেখো। এখানে এই চিত্রটা দেখে তোমরা বুঝতে পারছো এটা ডি ল্যাকটিক অ্যাসিড আর এটা এল ল্যাকটিক অ্যাসিড। এখানে আমি বললাম এটা আছে আমার 45, এটা আছে 17 আর এটা 15। প্রিয় শিক্ষার্থী দেখো, এটাকে এই জন্য আমরা ডান ঘূর্ণি বলছি যে সর্বাধিক থেকে আস্তে আস্তে কমতে আসছে। এখানে সর্বাধিক, এখানে কমে আসছে, এটা আছে বাম দিকে আসছে আর এটা ডান দিকে আসছে, এই জন্য এটা আছে আমার ডান ঘূর্ণি আর এটা আছে বাম ঘূর্ণি। তাহলে ডান ঘূর্ণি আর বাম ঘূর্ণি কাকে বলে আমরা বুঝলাম। দেখো আমি আজকে তাহলে কি পড়লাম, আমরা কিন্তু সেই আলোক সামান্য কাকে বলে সেটা পড়েছি, কাইরাল কার্বন কাকে বলেছে, অপ্রতিসম কার্বন কি বলে, ডি বলে কাকে, এল বলে কাকে, বাম ঘূর্ণি কোনটা, ডান ঘূর্ণি কোনটা, এইসব জিনিসগুলো আমরা যা দেখলাম এটা দেখবা। আগামী দিন আমরা এনানসিওমার বা এন্টিপড দেখব, মেসোযৌগ দেখব, ডায়াস্টেরিওমার দেখব এবং কোন যৌগ থেকে কতটা সমান সম্ভব সেটা নির্ণয় করে দেখব। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, ঘরে থাকবে। আমার এই ক্লাসটা একটু দেখে নিও ভালো করে। যদি সমস্যা হয় আমাদের রাত্রে ক্লাসে তোমরা বলতে পারবে।
আজকে 7:30টায় তোমাদের ক্লাস নেওয়ার কথা আছে, সেটাই তোমরা তখন থাকবে। এবং আমি বলতে চাচ্ছি তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আমাদের সময় শেষ, আজকের মতো এখানে বিদায়।